আচ্ছা ভাই একটু ফাইবারে ঢুকেন ভাই একটু চেক করে দেখি আজকে একটা আপডেট আসছে এখানে তো যে ফাইবারটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্সের। হ্যাঁ একটা আপডেট আসছে কি আপডেট? নিচের দিকে নামান দেখি বাজে দিকে এটা না না নিচের দিকে কি দেয় নাই নাকি ও তো আসবে সব। এটা তো আমার আজকে আপডেট আসছে ওইটা বলছে যে আপনি তো গ্রাফিক্সের কাজ করেন, মানে কথা হচ্ছে এরকম যে আপনি তো গ্রাফিক্সের কাজ করেন, এর বাদ দিয়ে আপনার আর কোনো ব্যাপারে ইন্টারেস্ট আছে কিনা সেই জন্য আলাদা আজকে একটা বেটা ভার্সন চালু করছে ওরা। গ্রাফিক্স মানে একই ব্যক্তি একটাই অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়ালি আরো সার্ভিস দিতে পারবে। আচ্ছা ওই যে ইয়ার মতো আপওয়ার্কের মতো। হ্যাঁ ভালো, দিলে ভালো, সবার জন্য কম বেশি অনেকের জন্য সুবিধা হবে। সবার অ্যাকাউন্ট আসছে জানি না, আস্তে 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 সব আস্তে আস্তে সব অ্যাকাউন্টে চলে যাবে। আমি এখন রাত্রেবেলা আপনাকে স্ক্রিনশটটা পাঠাবো, আপনি একটু তারপর তারপর আস্তে আস্তে সব সব প্রোফাইলের মধ্যেই চলে যাবে এটা আপডেট দিলে তো ভালো। আপওয়ার্কে এই সিস্টেমগুলো তো অনেক আগে থেকে আছে, মানে মাল্টিপল একই অ্যাকাউন্টে মাল্টিপল ইয়া করা যায়, ক্যাটাগরি করে সার্ভিস দেওয়া যায়। তাহলে আজকে আমরা দেখব কন্টেন্ট হয়েছে, ইমেজ হয়নি তাই না? ইমেজ থেকে আজকে ইমেজ আর কন্টেন্ট দেখবো তাই না? আচ্ছা, ইমেজ অপটিমাইজেশনটা আসলে আমরা যে ওয়েবসাইটের জন্য আমরা এসইওটা করব, ধরেন যে আমরা যদি ওয়ালটনের মধ্যে যাই, আচ্ছা তো এখানে আমি একটা ওয়েবসাইটে আসলাম, সেটা হচ্ছে walton.com, waltonbd.com। ওয়েবসাইটগুলোতে আমরা যে পেজগুলোকে আমরা এসইও করব, ওই পেজগুলোর মধ্যে যদি কোনো ইমেজ থাকে ওই ইমেজটাকে আমরা আগে এসইও করে নেব। আর যদি ইমেজ না থাকে সেক্ষেত্রে করার দরকার নাই। আর বিষয়টা হচ্ছে যে আপনার যদি ওয়েবসাইট হয়, কারণ ক্লায়েন্টের ওয়েবসাইটটা অলরেডি তৈরি করে ক্লায়েন্ট আপনার কাছে নিয়ে আসবে। আসেন আপনারাই চিনতেছেন না, বুঝলাম না। আপনাদের নিজের যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে তো আপনাদের নতুন করে সব কিছু করতে হবে। সেক্ষেত্রে ইমেজের যে বিষয়টা থাকবে, ইমেজ আপনারা কখনো গুগল থেকে ডাউনলোড করে, মানে গুগল থেকে যদি আপনি কোনো ইমেজ নেন তাহলে ওই ইমেজটা কিন্তু অন্য কোনো কোথাও ওয়েবসাইটের মধ্যে আসে। গুগল থেকে যে ইমেজগুলো পাবেন এগুলো কোথাও না কোথাও ওয়েবসাইটের মধ্যে আসে বিধে আপনাকে দেখায় গুগল। তো গুগল থেকে নেওয়া যাবে না, আপনাকে ইমেজগুলো ইউনিক করতে হবে। সেক্ষেত্রে আপনারা ইমেজ ইউনিক পাবেন কোথা থেকে, যে ফ্রিপিক থেকে নিতে পারেন, পিক্সাবাই থেকে নিতে পারেন। আর ক্লায়েন্টের ওয়েবসাইট তো অলরেডি আপনার কাছে তৈরি করে নিয়ে আসবে, সেক্ষেত্রে ইমেজ সে কোথা থেকে নিল না নিল ওই বিষয়গুলো দেখার দরকার নেই। বাট নিজের ক্ষেত্রে হলে আমরা অবশ্যই ইমেজটাকে ইউনিক রাখার চেষ্টা করবো আর কি। গুগল থেকে নিয়ে আমরা সেই ইমেজগুলোকে ইউজ করবো না। হ্যাঁ না ফ্রিপিক কপিরাইট বলতেছি না, আমি বলতেছি যে আপনি যদি ইমেজের সোর্স চান, যে আপনি এই ধরনের একটা ইমেজ আছেন কোথা থেকে নেবেন আপনার আইডিয়া, সেক্ষেত্রে পিক্সাবাই থেকে নিতে পারেন, বাট গুগল থেকে না। কারণ গুগল থেকে যেগুলো পাবেন সেগুলো অলরেডি ইউজ হয়ে গেছে ওয়েবসাইটগুলোর মধ্যে, এই জন্য ফ্রিপিক বা পিক্সাবাই থেকে নিতে পারেন। আবার আরও বেশ কয়েক সাইট আছে, পিক্সেল আছে। তারপর হচ্ছে ইমেজ কম্প্রেস টুলস ফর রিডিউসিং সাইজ। আপনি একটা ওয়েবসাইট মূলত ভারী হয়, যেমন এই ওয়েবসাইট এখানে লোড নিচ্ছেই, ওয়েবসাইট ভারী হয় মূলত দুটো বিষয়ের উপর ভিত্তি করে। একটা হলো কোড যদি বেশি ব্যবহার করা হয় ওয়েবসাইটের মধ্যে, আর একটা হচ্ছে ইমেজ আর ভিডিও। ইমেজ সাইজ এবং ভিডিওর সাইজ যদি বেশি হয় এবং হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যদি কোড বেশি ব্যবহার করা হয় তাহলে সাইটটা বেশি লোডিং স্পিডটা বেশি নেয় বা ওয়েবসাইটটা ভারী হয়। এক্ষেত্রে আপনি আমি যে ফ্রিপিকের কথা বললাম, ফ্রিপিক থেকে যদি আপনি একটা ইমেজ ডাউনলোড করেন, ফ্রিপিক থেকে ডাউনলোড করেন মোটামুটি আপনার 1 MBর উপরে চলে যায়। সেই ইমেজগুলোকে আসলে তো আমরা সাইজটাকে কমাই নিয়ে, ইমেজটাকে আমরা কমাবো না, বাট আমরা ইমেজের যে ফাইল সাইজটা আছে সেটাকে আমরা রিডিউস করে দেন আমরা ওয়েবসাইটের মধ্যে আপলোড করব। কারণ হচ্ছে ওয়েবসাইটটা যেন ভারী না হয় এই বিষয়কে লক্ষ্য করে। ধরেন আমরা এই ইমেজটাকে যদি নিতে চাই, ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোড হয়ে গেল, দেখেন কত এমবি প্রায়। আচ্ছা এটা হলো জিপ ফাইলে আসছে, এটাকে আমাদের সর্বপ্রথম আনজিপ করে নিতে হবে। কই ভাই
পেস্ট পেস্ট পেস্ট, কোথায় এইটা না, এটা 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 আগে, যাই হোক আমরা ধর এটা নিলাম। এই যে ইমেজটা যা আছে প্রায় 2748 কেবি একটা ইমেজ, এই যে এই ইমেজটা। এখন এত বড় দেখেন, আপনি ফ্রিপিক থেকে নিয়ে আপনি বলেন যে কি ফ্রিপিক থেকে যদি নেই তাহলে তো ইউনিক তো আমাদের হচ্ছেই, কারণ এই ইমেজ হয়তো বা কেউ এখন ইউজ করে নাই। সেক্ষেত্রে এখন আপনি চাচ্ছেন এই ইমেজটাকে আপনার ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে, সেক্ষেত্রে দেখেন এই যে 2700 কেবি, এই ইমেজটাকে আমরা একটু রিডিউস করে, সাইজটাকে রিডিউস করে আমরা ইউজ করব। কীভাবে আমরা সাইজ রিডিউস করব সেই বিষয়টা আমরা একটু দেখি, চলেন। ইমেজ রিডিউসের সাইজের বেশ কিছু টুলস আছে ফ্রিতে, যা শুধু আপনি যদি ইমেজ রিডিউসার লিখে সার্চ করেন, রিসাইজার বা রিডিউসার যেটাই লেখেন না কেন আপনি চলে আসবে। বেশ কয়েকটা সাইট আছে, আমরা প্রথমটাতে গেলাম। এখান থেকে যে ইমেজটা আপনি সাইজ কমাচ্ছেন সেই ইমেজটা যদি আপনি আপলোড করেন, আপলোড করে দিলাম। আপলোড করার পর এখন রিসাইজ ইমেজে ক্লিক করে দেন, ক্লিক করে দেন, প্রসেসিং হচ্ছে, দেন এখন ডাউনলোড। এখন কত হলো? এখন হলো 1498, তাও অনেক, মানে অর্ধেক কমছে। সুইং তো করে দিলাম, তবু কি ইয়ে লাগতেছে? ঠিক আছে, তাহলে মনে হয় রিমোট কি কাজ করতেছে না। ভাই একটু পাখাটা একটু তুলে দেন তো ভাই উপরের দিকে, সুইং হয় না কেন? আর একটু দেন। হ্যাঁ থাক থাক। আচ্ছা, তাহলে এখন হলো 1498। তাহলে আমরা আরেকটা সাইডে যাই, কারণ ওই ওয়েবসাইট আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে মোটামুটি অনেক বেশি, আরও এটা মানে কমছে, অর্ধেক কমছে। আমরা একটু আরেকটা ওয়েবসাইট থেকে আরেকটু কমাই নিই, এই যে এইটার মধ্যে আসি। এখানে লগ ইন সাইন আপে করার দরকার নেই, আমরা ডাউনলোড থেকে এই যে এটা রিসাইজ ইমেজ, এখন হচ্ছে দেখেন কত ডাউনলোড, এখন হচ্ছে কি ভাই কি বলেন? তাহলে আমাদের একটা এখানে আমাদের এইটাতে এইটাকে চাচ্ছিলাম, এই সাইডটাকে, এটার মধ্যে দেখা যায় যে কত পার্সেন্ট কমছে। রিসাইজ ইমেজ, এই দেখছেন এইটা ওয়েবসাইটটা মন ভালো। এই দেখেন ইমেজ, এটা হলো যেটা আমরা সাইজ কমাইলাম, সেটা হচ্ছে এইটা। দেখেন রেজলিউশন দেখেন, কোয়ালিটি দেখেন, সব কিছু দেখেন। আর যেটা আমি এখন ওপেন করতেছি সেটা হচ্ছে আমাদের যেটা আগে ছিল। কোনো পার্থক্য আছে? ফোন মনে হচ্ছে দেখ, এই যে আমরা জাস্ট শুধু সাইজ কমে দেন ইমেজটাকে এখন এসইও করে আপনি ওয়েবসাইটের মধ্যে আপলোড করবে। তাহলে চলেন আমরা এখন ইমেজের বাকি কাজটুকু করি, যে এসইও যে বিষয়টা আছে ইমেজটা। তারপরে হচ্ছে কি বলা হচ্ছে যে ইমেজের মধ্যে আমাদের অল্টার ট্যাগ ইউজ করতে হবে। অল্টার ট্যাগের মধ্যে আমরা কিওয়ার্ড বেস করব এবং কিওয়ার্ডের মাঝখানে আমরা ড্যাশ হাইপেনটা আমরা ইউজ করব। আর ইমেজ এসইওর মধ্যে আমরা যেটা করব, এক্সিট ডাটাটা আমরা অ্যাড করব, আর সেটা আমরা করি। এই যে আমাদের ইমেজ যেটা আমরা রিসাইজ করলাম, এই ইমেজটাকে এখন আমরা কমপ্লিটলি এসইও করতে যাচ্ছি। এসইও করার জন্য ফার্স্ট অফ অল আগে আমাদের কী করতে হবে, রিনেম করে নিতে হবে। কারণ গুগল কিন্তু ইমেজ পড়ে না, গুগল পড়ে হচ্ছে নাম, ইমেজের নাম। গুগল এটা দেখে, গুগল কিন্তু ইমেজ দেখে চেনে না, নাম দেখে চেনে। তাহলে আমাদের যেটা সর্বপ্রথম করতে হবে যে আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড পেজ আমাদের দিতে হবে। তাহলে আমাদের কিওয়ার্ড কি? বেস্ট, এই যে হাইপেন দিলেন, পেস্ট কন্ট্রোল ইন ঢাকা, নাকি সবগুলো এখানে স্মল লেটার হবে, দিয়ে জাস্ট এই এতটুকু। ফুল কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, শর্ট করে দিবেন, কাজ শেষ। এখন আমাদের পরের কাজটুকু হচ্ছে আমরা এই যে প্রপার্টিজে আসবো, প্রপার্টিজ থেকে ডিটেলসে আসবো। সেক্ষেত্রে অবশ্যই ইমেজ আপনাকে জেপিজি হতে হবে। ইমেজ যদি পিএনজি হয় তাহলে কিন্তু আপনি এই যে ইমেজের মধ্যে যে এক্সাক্ট তোমার ডাটাটা আছে এটা আপনি দিতে পারবেন না। যেটা আমি কোথায় নিয়ে আসলাম,
এই যে ইমেজে কিন্তু এটা কিন্তু জেপিজি, পিএনজি ফাইল কিন্তু যাবে না। আমরা যদি পিএনজির মধ্যে একটা যাই, এই যে এটা হলো পিএনজি ইমেজ, এই যে আমি যে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে ডিটেলসে আসি, এই যে নাই। বাট আপনি যদি জেপিজির মধ্যে থাকেন সেক্ষেত্রে পাবেন প্রপার্টিস থেকে ডিটেলস, ডিটেলস থেকে এই যে টাইটেলের এই জায়গায় আমরা কিওয়ার্ডটা দেবো, আমাদের যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে সেটা আমরা কপি করে হুবহু এখানে বসাই দিয়ে দেবো। তারপরে সাবজেক্ট হচ্ছে পেস্ট কন্ট্রোল, বা ওই টাইটেলটাই কপি করে সাবজেক্টের জায়গায় বসায় দেয়। রেটিং এভাবে 5 স্টারে 5টা ক্লিক করে দেন। দেন ট্যাগের জায়গায় আমরা আমাদের যে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কপি করে এখানে দিয়ে দেবো। কমেন্টসের জায়গায় ওই ট্যাগগুলি সেকেন্ডারি কিওয়ার্ডগুলোই আপনি আবার কমেন্টসের জায়গায় দিয়ে দেন। অথরের জায়গায় ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের যে নামটা সেটা আপনি এই অথরের জায়গায় দিয়ে জাস্ট আপনি অ্যাপ্লাই থেকে ওকে, বাস। ইমেজের মধ্যে যে ডাটাটা দেওয়ার কথা ছিল সেটা আমাদের শেষ হয়ে গেল। এখন যদি ইমেজটা যদি আমরা লোকাল এসইওর ক্ষেত্রে ব্যবহার করি, লোকাল এসইও ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমরা ইমেজটা ব্যবহার করি, তাহলে ইমেজের মধ্যে আমাদের জিও ট্যাগ করতে হবে। জিও ট্যাগটা আসলে যে ভূমিকাটা পালন করবে আপনি যদি দেখেন, আমরা যদি পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা লিখে যখন এটা সার্চ করি, যদি এখান থেকে আমি ইমেজের মধ্যে যাই, তাহলে এই যে আমরা কিন্তু ইমেজগুলো পাচ্ছি। এই ইমেজগুলোর মধ্যে ঢাকাকে জিও ট্যাগ করে দেওয়া আছে, যার ফলে এই ইমেজগুলো গুগলের ফার্স্ট পেজের দিকে চলে আসছে। ঠিক আছে, তো এই জিও ট্যাগটা আপনি করবেন কিভাবে? এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই হলো আমাদের tools.geo, এই সাইটের মধ্যে আগে সর্বপ্রথম চলে যাই। এটা সাইটের মধ্যে এসে আমরা আরেকটা ট্যাব নিয়ে জাস্ট লিখব maps.google.com, maps.google.com, আর এখানে হলো আপনার জিও ট্যাগের যে ইমেজটা সাইটটা আছে সেটা। এটা কিন্তু পেইড ওয়েবসাইট, তবে আমরা ফ্রিতেও করতে পারবো। তাহলে যে ইমেজটাকে আমাদের জিও ট্যাগ করা দরকার সেই ইমেজটাকে আমি সর্বপ্রথম এখানে আপলোড করে নিই। এই যে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করে এই ইমেজটা করব, সিলেক্ট করে দিলাম, দেন ওপেন। ইমেজটা এখানে আপলোড হয়ে গেল। এখন আমরা কোন লোকেশনকে জিও ট্যাগ করতে যাচ্ছি সেই লোকেশনটা যদি আপনি এখানে সার্চ করেন, ধরেন যে ঢাকাকে করতে যাচ্ছি, ঢাকা বাংলাদেশ, এই তখনই কিন্তু এই যে পেইড করার কথা বলতেছে। তা আমরা তো করবো ফ্রিতে, তাই না? তাহলে আমরা এটা ক্যান্সেল করে দিই, এটাকে আমাদের ক্যান্সেল করে দিই। আমরা এই যে maps.google.com এর মধ্যে এসে ঢাকা বাংলাদেশ লিখে সার্চ করি, ঢাকা ডিভিশন বা ঢাকা বাংলাদেশ, যেটাই হোক না সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই জায়গায় একটু খেয়াল করেন, এই যে @এর পরে কমা পর্যন্ত সংখ্যাটুকু যেটা আছে এইটা আমরা কপি করব। @এর পরে থেকে কমা পর্যন্ত, এই যে এটা কিন্তু কমা, এই সামনের অংশটুকু কপি করি। কপি করায় আমরা এই যে আমাদের সাইটের মধ্যে চলে আসি, এইগুলো তুলে দিয়ে এইটার মধ্যে বসায় দেন, ল্যাটিটিউডের ঘরে বসায় দেন। আর লঙ্গিটিউডের অংশটুকু হচ্ছে এই যে পরের কমা থেকে, এই যে পরের কমা থেকে এই কমা পর্যন্ত এই সংখ্যাটুকু কপি করে এই লঙ্গিটিউডের ঘরে বসায় দেন। ডিলিট করে দিই, বসাই দিলাম। এখন দেখেন আমাদের এই যে ইয়াটা আছে, ম্যাপের আইকনটা আছে, সে কিন্তু ঢাকার মধ্যেই গেছে আর কি। এখন আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে একটু আসেন, নিচের দিকে এসে রাইট এক্সেপ্ট বাটনের মধ্যে ক্লিক করে দেন। আচ্ছা, কি আমাদের সাইন ইন এই জন্য করছে না? সাইন ইনটা করে ফেলতে হবে, তাহলে আসলে সাইন ইনটা করে নিই। হয়ে গেছে, তাই না? ক্লিক করে দেয়, এখানে আমাদের এই যে ফটো ট্যাগ হয়ে গেল। এখন জাস্ট ডাউনলোড, তাহলে ইমেজের মধ্যে জিও ট্যাগটা কমপ্লিট। এটা যদি আপনি বের করতে চান, তাহলে ওই যে আপনার সেমভাবে যেভাবে আমরা চেক যদি করতে চান, প্রপার্টিস থেকে ডিটেলস থেকে নিচের দিকে আসলে ল্যাটিটিউড লঙ্গিটিউডের ঘরটা দেখতে পাবেন। এই যে ল্যাটিটিউড, যে আপনি যে সংখ্যাগুলো দিলেন সেই সংখ্যাগুলো এখানে দেখা যাচ্ছে। আপনার ইমেজটা জিও ট্যাগ শেষ, এখন আপনি আপনার ইমেজটা ওয়েবসাইটের মধ্যে আপলোড করে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ, একই। এই যে আমরা ফাইবারের গিগ যে ইমেজ, মানে গিগের যে ব্যানার এসিও করি, এই যে একইভাবে। হ্যাঁ, আপনি করতে পারেন, কিন্তু এখানে এক্ষেত্রে ফাইবারের গিগের যে ব্যানারের মধ্যে জিও ট্যাগটা করবেন, এক্ষেত্রে আপনি কোন লোকেশনটায় আপনি করবেন? হ্যাঁ, ওই সেক্ষেত্রে একটাই, ওই আমেরিকা ছাড়া আর কিছু আর কোথাও হচ্ছে না আর কি। হ্যাঁ, সেটাই। তাহলে আমাদের ইমেজটার মধ্যে শেষ। তাহলে এভাবে যতগুলো পেজ এসিও হবে, সবগুলো ওই পেজগুলোর মধ্যে যতগুলো ইমেজ থাকবে সবগুলোকে আপনাকে, যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে ইমেজ তো অলরেডি আপলোড থাকবে, সেই ইমেজটাকে যদি আপনি জিও ট্যাগ করতে চান, তাহলে কী করতে হবে? ওই ইমেজটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনি আপনার জিও ট্যাগের কাজটুকু শেষ করে আবার আপলোড করতে হবে।
তাহলে আপনি যদি ঠিকঠাকভাবে আপলোড না করতে পারেন তাহলে তো সাইট কী হয়ে যাবে, মানে সাইটের মধ্যে সমস্যা হবে না। আচ্ছা ভিডিও যখন আপলোড করে হ্যাঁ কোন সাইটে বা ভিডিওতে এসইও করতে হয়? ভিডিও না, ভিডিওতে চাইলে করা যায়, ভিডিও ফাইলেও কিন্তু এসইও করা যায়। হ্যাঁ এই একই নিয়ম, একইভাবে নিয়ম আমাদের ভিডিও এসইও করাও। তাহলে এখন এক্ষেত্রে এই জন্য আমি আগে আপনাদের বলেছিলাম যে ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আসলে কমপ্লিটলি আপনারা করতে পারবেন না। কারণ একটা সাইটে ইমেজ ডাউনলোড করে আবার যখন আপলোড করতে যাবেন ঠিকঠাকভাবে আপনি বসাতে পারবেন কি না এটা কিন্তু মানে খুব একটা মানে প্যারাদায়ক বিষয় এবং কঠিন একটা বিষয়। এই ক্ষেত্রে অবশ্যই ওয়েব ডিজাইনের হেল্প নিতে হবে। আর যদি ওয়েব ডিজাইনের হেল্প লাগে, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমাকে জানালে আমি দিতে পারবো। পেইড বলতে হ্যাঁ পেইড ওয়েবসাইটের ক্ষেত্রে ক্লায়েন্টের। তারপরে আসেন, তাহলে আমরা বুঝলাম নাকি ওই ওয়েবসাইটের মধ্যে যত যে পেজগুলো আমরা এসইও করবো ওই পেজগুলোর মধ্যে যে ইমেজগুলো থাকবে সেগুলোকে আমাদের এসইও করতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট অপটিমাইজেশনটা দেখেন আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম, সেটা হলো ওয়ালটন। এই ওয়ালটন ওয়েবসাইটের মধ্যে কি মানুষ কন্টেন্ট পড়তে আসে? এই ওয়েবসাইটগুলোর মধ্যে মানুষ আসবে প্রোডাক্ট প্রাইস দেখার জন্য এবং প্রোডাক্টের ইমেজ দেখার জন্য, নাকি ছবি দেখার জন্য, প্রোডাক্টের প্রাইস দেখার জন্য। এটাই কিন্তু কাজ। তাহলে এই সাইটগুলোর মধ্যে কন্টেন্ট তারা লিখে রাখছে কেন? লিখে রাখছে মূলত ওই যে গুগলের টপ পেজে যে আপনি যে আসতে যদি চান তাহলে গুগলের রিকমেন্ড হচ্ছে তোমাকে ওই কিওয়ার্ডের উপর ওই পেজের মধ্যে অ্যাটলিস্ট 1000 কন্টেন্ট থাকতে হবে। তো এই যে সুন্দর করে তারা দেখেন, এই যে তোমার হচ্ছে রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ, এই যে সুন্দর করে তারা এই যে ছোটো ছোটো শর্ট প্যারা করে কন্টেন্ট লিখে রাখছে। শর্ট প্যারা করে কন্টেন্ট লিখলে কি যারা পড়তে চায় বা যারা পড়তে ভালোবাসে তারা কিন্তু সহজেই পড়তে পারবে। এই জন্য খুব সুন্দর করে হিঞ্চ আকারে সুন্দর করে দেওয়া আছে। তাহলে এই যে কন্টেন্ট, তাহলে কিন্তু একটা ওয়েবসাইটকে যদি আপনি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট থাকতেছে। তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে আপনি যে পেজগুলোকে এসইও করতে যাবেন ওই পেজগুলোর মধ্যে যদি কন্টেন্ট না থাকে তাহলে কন্টেন্ট আগে লেখাইতে হবে, দেন তারপর ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে হবে, তারপর আসবে এসইওর বিষয়। ঠিক আছে? তাহলে গ্রামার আপনি ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটে তো অলরেডি মেক করিয়ে নিয়ে আসে আপনার কাছে, সেক্ষেত্রে আপনার কাজ কি? আপনার ওই কন্টেন্টগুলোর মধ্যে গ্রামারলি চেক করা, ভুলভাল আছে কি না। তাহলে সেক্ষেত্রে গ্রামারলি চেক করবেন কীভাবে? গ্রামারলি যে পেইড এক্সটেনশনটা আছে সেটা দিয়া, ফ্রি দিয়ে কিন্তু প্রপারলি, হ্যাঁ ফ্রি আর কথাই খাবেন সেক্ষেত্রে পেইডে যেতে হবে আর কি। কিওয়ার্ড বেস কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট অবশ্যই কিওয়ার্ড বেস হতে হবে। কিওয়ার্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই আপনার ওই পেজটাকে যে কিওয়ার্ড দ্বারা আপনি মানে আপনার প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড যেগুলো নিয়েছেন ওই কিওয়ার্ডগুলো দ্বারা আপনাকে কন্টেন্টগুলো লেখাইতে হবে। গরম লাগতেছে না ভাই? পাখা উপর দিয়ে তুলে দিছে তো এই জন্য। তারপর হচ্ছে 1000 ওয়ার্ড 600 টাকা। ধরেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি কন্টেন্ট লেখাইতে হয় সেক্ষেত্রে বাংলাদেশে একজন কন্টেন্ট রাইটার 1000 ক্যারেক্টারের কন্টেন্ট লিখে দিলে 600 থেকে 800 টাকা নেবে। কি ভাই? তাহলে 600 থেকে 1000 টাকা নেবে। তাহলে এই যে 600 থেকে 1000 টাকা যে আপনি যে আরেকজনকে দিবেন যে যিনি কন্টেন্ট লিখে দেবে, এই টাকাটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। ক্লায়েন্টের সাইটটা যখন পেলেন তখন তো দেখতেছেন আপনি সাইটটাকে অডিট করতে হবে। অডিট করার মধ্যে কী কী সমস্যা আছে সেটা ক্লায়েন্টকে জানান। সেটা সমস্যার সমাধানটা যদি আপনি করতে পারেন তাহলে তো আপনার বাজেটের ক্ষেত্রে সেটা আপনি করবেনই। কিন্তু আপনার বাহিরে যদি কোনো কাজ থাকে, যেমন কন্টেন্ট রাইটিং, বা ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজটা প্রপারলি ঠিক জায়গায় নাই, ইমেজটা মাঝ বরাবর থাকার কথা ছিল একটু সাইড হয়ে আছে, আপনি মনে করছেন যদি ইমেজটা যদি মাঝ বরাবর থাকে তাহলে দেখতে ভালো লাগবে, সেক্ষেত্রে এই সমস্যাটা ক্লায়েন্টকে ধরে দেন। এখন ওই কাজটুকু তো আপনি করতে পারবেন না, সেক্ষেত্রে ওয়েব ডিজাইন হেল্প নেওয়া লাগবে। তাহলে ওর জন্য যে একটা চার্জ আছে সেটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন। এভাবে ক্লায়েন্টকে পরামর্শ করে ক্লায়েন্টের কাছ থেকে এই বাজেটগুলো নিতে হবে। তারপর হচ্ছে 1000 ওয়ার্ডের ক্যারেক্টারের কন্টেন্টের মধ্যে আমরা 3 থেকে 4 বার কিওয়ার্ড প্লেসমেন্ট করব। ঠিক আছে? শর্ট প্যারাপেজ রাইটিং, আমরা কন্টেন্ট হবে শর্ট প্যারা, তোমার ছোটো ছোটো প্যারা করে লিখবো। কন্টেন্টের মধ্যে আবার ওভার অপটিমাইজেশন করা যাবে না, মানে বেশি হারে কিওয়ার্ড দেওয়া যাবে না, যেটা আগে ছিল। আগে যারা মানে এটা আগে বলতে 2015, 16, 17 সালের দিকে কথা বলতেছিলাম। আগে যত কিওয়ার্ড ব্যবহার হইতো তত গুগল ওটাকে ভালো চোখে দেখতো আর কি, কিন্তু এখন আর সেই সুযোগগুলো নাই। সিম্পল সেন্টেন্স ইউজ, অবশ্যই কন্টেন্টগুলোর মধ্যে সিম্পল সেন্টেন্স ইউজ করবো যেন মানুষ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। লং প্যারা আকারে কন্টেন্ট লিখবো না। তারপর হচ্ছে অডিয়েন্স অ্যান্ড জেন্ডার বেস কন্টেন্ট,
কন্টেন্টগুলোর মধ্যে আমরা অডিয়েন্স, যে অডিয়েন্সকে টার্গেট করতেছি সেই অডিয়েন্স, এবং যে যে বয়সের জেন্ডারকে টার্গেট করতেছি সেই বয়সের জেন্ডারের ওয়াইজ হলে ভালো হয়। এই হলো কন্টেন্ট অপটিমাইজেশনের বিষয়। তারপরে আসেন আমরা এখন করব গুগল মাই বিজনেসটা ভেরিফাই। গুগল মাই বিজনেস যেটা আমি বলতেছিলাম সেটা হলো কি, ওই যে আমরা রংপুর রায়ান্স লিখে যে সার্চ করলাম, যেটাকে আমরা বলি নলেজ গ্রাফ। রংপুর রায়ান্স, এই যে এই পার্টটা নলেজ গ্রাফ বা ওয়ান বক্স রেজাল্ট, এই কাজটিও করতে হবে। যেহেতু আপনি লোকাল এসেও কাজ করতে যাচ্ছেন, এক্ষেত্রে এই কাজটিও একটু করে দিবেন। তাহলে এই যে নলেজ গ্রাফ বা এই ওয়ান বক্স রেজাল্টটা যদি আপনি ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তার গুগল মাই বিজনেস আপনাকে ক্রিয়েট করতে হবে। এইটা যদি আপনি এই নলেজ গ্রাফ বা এই যে জিএমবিটা যদি আপনি ভেরিফাই করতে চান, তাহলে আপনার কিন্তু ফিজিক্যালি অফিস বা স্টোর থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। মানে যদি অনলাইন বিজনেস হয়, অনলাইন বিজনেসে তো কোনো অফিস নাই, কোনো লোকের কোনো কিছু নাই, সেক্ষেত্রে কিন্তু এই জিএমবি হবে না। কারণ এটা শুধুমাত্র হবে ফিজিক্যালি কোনো স্টোর বা কোনো দোকানপাট হাবি যাবি যে অফিস টফিসগুলো থাকে সেক্ষেত্রে, তাই না? এখন এই যে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এই মানে আমার তো কোনো অফিসও নাই, সেক্ষেত্রে এটা ভেরিফাই হলো কীভাবে, এই ইনোভেটিভ আইটি দিয়ে চালাই দিছে আর কি। মানে গুগল আসলে এটা মানে অত ভালোভাবে আসলে যদি ভেরিফাইটা করতো তাহলে তো হতো না। আমি প্রথমে একবার করছিলাম, ডিক্লাইন করে দিছে, মানে তোমার ডিনাইট করে দিছে। তারপরে একবার করছি, দেখি ভেরিফাই হয়ে গেছে। মানে ডিএম ব্যাচ 10 এরকম একটা ব্যাচ দিয়ে করছিলাম। সম্ভবত গুগল মনে হয় এই ধরনের কিছু বুঝে গেল নাকি, যে ইনোভেটিভ আইটিতে ফ্রিল্যান্সিং কোর্স করায়, তা ডিএম ব্যাচ 10 হতে পারে যে এর আমার মনে হয় যে এর জন্য হয়ে গেছে আর কি। পরে আমি এই ডিএম ব্যাচ 10কে কেটে দিয়ে আমি ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ লাগাইছি, ওই থেকে তো চলতেছে, আর কোনো সমস্যা হয় না। যাই হোক, তো এই জিএমবিটা আমরা এখন কিভাবে করতে পারি? জিএমবি ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট আমাদের নিতে হবে, সেটা হলো বিজনেসের নাম নিতে হবে একদম একুরেট, স্টেট নাম্বার নিতে হবে, লোকাল এরিয়া নেম আমরা নেব, সিটি নেম নেব, পোস্টাল কোড নেব, কান্ট্রি নেম নেব, মোবাইল নাম্বার নেব, বিজনেসের লোগো নেব, বিজনেস ইমেজ নেব, বিজনেস সিন্স নেব, শর্ট ডেসক্রিপশন নেব 750 ক্যারেক্টারের, বিজনেস আওয়ার, বিজনেস টাইপ। এই 13টা রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার পরেই আমরা জিএমবিটা ক্রিয়েট করতে যাব। তাহলে জিএমবি আমরা ক্রিয়েট করব একটা জিমেলের দ্বারা। আমরা একটা জিমেল দ্বারা মাল্টিপল জিএমবি আপনি করতে পারবেন, করে দেন আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেন, তাহলেই আপনার কাজ শেষ। আচ্ছা, এখন আমরা ধরেন আমাদের এখানে যে জিমেল আছে, আমরা ওই জিমেল দিয়েই করবো। আমি এগুলোকে কেটে দিচ্ছি। জাস্ট আপনি গুগলে লিখেন গুগল মাই বিজনেস, এতটুকু লিখলে যে আপনার গেট লিস্টেড অন গুগল, এখানে ক্লিক করেন। ক্লিক করে ম্যানেজ নাও বা সাইন ইন, আপনি ধরেন সাইন ইনে ক্লিক করলেন, তাহলে ওই জিমেল দ্বারা, আচ্ছা যদি ম্যানেজ নাওতে যান তাহলে ওই জিমেল দ্বারা কোনো গুগল মাই বিজনেস থাকলে সেটা দেখাবে, ও নাই সম্ভবত, এটার মধ্যে আছে। যাই হোক, আমরা সাইন ইন বা ম্যানেজ নাও যেখানে ক্লিক করি না কোনো সমস্যা নেই, জাস্ট এইভাবে আমরা দেখতে পারবো আর কি। আর যদি আপনি ম্যানেজ নাওতে ক্লিক করেন তাহলে অনেক সময় হয় কি, এই জিমেলে আসলে জিএমবি নাই, যার কারণে ওটা বের হয়নি। তবে এখানে আপনার ওই যে আপনার জিএমবিগুলো দেখাবে আর কি। তাহলে এখন আমরা কি বলতেছে যে গেট ইউর বিজনেস ডিসকভার্ড অন গুগল সার্চ, ম্যাপস অ্যান্ড মোর। আচ্ছা, এখন আমরা বিজনেসের নামটা লিখি। তাহলে বিজনেসের নাম আমাদের ক্লায়েন্ট দিয়েছে না, আমরা ক্লায়েন্টের বিজনেস নামটা কপি করে জাস্ট এখানে আমরা দিয়ে দিই। তাহলে আমরা ডিএম ব্যাস আপনাদেরটা দিয়ে দেই। আপনাদের কোনো শপটপ আছে নাকি কারো, বাবার মায়ের ফ্রেন্ডের হলে তার জন্য হয়ে যাক, নাই না? তাহলে আমরা এই ডিএম ব্যাস ইনোভেটিভ এত কিছু না করি, আচ্ছা দিয়ে দিলাম ডিএম ব্যাস 23, ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, ক্লিক করেন, দেন কন্টিনিউ।
এখন হচ্ছে চুজ ইউর বিজনেস টাইপ, আপনার এটা কি অনলাইন না হচ্ছে লোকাল স্টোর দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর হচ্ছে বিজনেসের ক্যাটাগরিটা দিতে হবে, তার আমি দিলাম সোশ্যাল মিডিয়া এজেন্সি বা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। এখানে কিন্তু সকল ধরনের আপনি বিজনেস ক্যাটাগরি পাবেন। আপনি যদি আপনার যদি বিজনেসটা এরকম হয় যে পলিথিনের বিজনেসগুলোকে কি বলে, পলিটিএস, হ্যাঁ এই দেখেন পলিথিন অ্যান্ড প্লাস্টিক, এই দেখছেন সব ধরনের বিজনেস আছে, মানে যত ধরনের লোকাল বিজনেস আছে যত ক্যাটাগরি হয় সব ধরনের পাবেন। ধরেন আমি এটাই দিলাম আর পলিমার সাপ্লায়ার। এখন আপনার বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দেন। এখানে যদি আপনি অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দেন তাহলে এই যে গুগলে যে আইকনটা আছে এইটা যে আপনার ওই জায়গার আশেপাশেই থাকবে। কিন্তু আপনি অ্যাড্রেস যদি ভুল দেন তাহলে ওয়েবের আবার অনেক দূরে চলে যাবে, সেখানে আপনার টেনে নিয়ে এসে ওই এক্সাক্ট লোকেশনের দিকে বসাইতে হয়। এই জন্য স্টেট অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিলে ওর আশেপাশে আমরা পাবো। ধরেন আমি ইনোভেটিভ আইডিয়া দিচ্ছি না, লোকেশন দিচ্ছি না, আমি দিচ্ছি হলো আপনার লালবাগ প্লাজা। হ্যাঁ আপনি করতে পারেন, আপনার বাসাটাকে আপনি লিস্টিং করতে পারেন যে আপনার নাম দিয়ে যে মিস্টার সাহেব চৌধুরী হাউস। তাই এখন আপনার ফ্রেন্ড আপনাকে ভাই আমি তোর বাসা কেমনে যাবো, তুই গুগলে সার্চ দে মিস্টার কি যাই হোক দিয়ে ডিরেকশনে ক্লিক কর, কোন দিক দিয়ে এই কয়েকদিন আগে ব্রিজ আমি এইটা জিনিস বুঝি না। আরে বাবা সে না গুগল ম্যাপসের ইয়াতে তোমার ডিরেকশনে যাচ্ছে, সে তো সামনে তো দেখবে নাকি। আর আমরা যে জিনিসটা জানি না, একজনের ডিরেকশন দিতে যাচ্ছি, তাহলে আমরা ওই বিষয়টা খুব সতর্ক হয়ে যাবো না, দেখে আস্তে আস্তে যাবো। ওইটাই আর কি। লালবাগ প্লাজা লালবাগ রংপুর, এরকম মাঝে মাঝে প্রায় হয় এরকম, তাই না? সিটি রংপুর, এটা ক্লায়েন্টেরটা দিবেন, পোস্টাল কোড ক্লায়েন্টের, সেটা রংপুরের 5400 না। নেক্সট এখন দেখেন আপনার ওই যেটা হয়, নো থ্যাঙ্কস ইন দিস ইউর বিজনেস। এই দেখেন এই লালবাগ প্লাজার মধ্যে এখানে 4টা পাওয়া গেছে। লালবাগ প্লাজা, এটা লালবাগ বাজার, মেলা বেকারি, এই বিজনেসগুলো কি আমার কিনা গুগল জিজ্ঞাসা করতেছে। না যদি হয় হতে পারে না আপনার অজান্তে আপনার বড় ভাই ক্রিয়েট করে রাখছে, হতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে এই যে বের হয়ে যাবে, তো গুগল বলতেছে যে এগুলো তোমার কিনা, না এগুলো আমার না, তাহলে নেক্সট এই যে হোয়ার আর ইউ লোকেটেড, আপনার যে লোকেশন সেটা আপনি দিয়ে দেন। এখন আপনি এটাকে আমরা একটু কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ধরে, আচ্ছা আমরা আগে অ্যাডজাস্টে ক্লিক করি। আচ্ছা অ্যাডজাস্টটাকে ক্লিক করিনি, তাহলে তারপর হবে। অ্যাডজাস্টে ক্লিক হওয়ার পর এই এখন কন্ট্রোল চেপে ধরে আপনি জাস্ট এভাবে, এই যে লালবাগ প্লাজা দেখছেন, লালবাগ প্লাজা দিলাম, এই যে পাশেই আছে, তাহলে ধরেন আমাদের কোথায়, লালবাগ প্লাজার মধ্যে, তাই না? এই লালবাগ প্লাজা শপিং মল, এই জাস্ট এখানে রেখে নেক্সট, এই খুব সহজ। এখন ফোন নাম্বারটা দেন, ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটটা দেন। এখানে কি বলতে দেখেন, হোয়াট কালেক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো ইউর, আমরা এই কাস্টমারের কাছে ফোন নাম্বার দেখাতে চাই কিনা, ধরেন দেখাতে চাই, তাহলে ফোন নাম্বার দিতে হবে এখানে, ওয়েবসাইট যদি থাকে তাহলে এখানে দিতে হবে। হ্যাঁ কোনটা, তাহলে আপনি বের হয়ে আসবেন, তাহলে কেটে দেন। কি এখানে ডিলেট করার আসলে বিষয়টা হয়তো হতে পারে না যে আপনার লোকেশন চেঞ্জ হয়ে গেছে, এখন আগে লালবাগ প্লাজা ছিল, এখন গেছে মেডিকেল মোড়, হতে পারে না, তখন আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন। এখানে সব কিছু চেঞ্জ করা যাবে। হ্যাঁ সেটাও করা যাবে, আপনার যে একদম ফাইনালি ডিলেট করতেন সেটাও করা যাবে। তো দোকান চেঞ্জ হয় না, এই লোকেশন থেকে ওই লোকেশন, নাম পরিবর্তন হয়, প্রোডাক্ট চেঞ্জ হয়, সকল কিছু চেঞ্জ করা যায়, ফোন নাম্বার চেঞ্জ, ওয়েবসাইট চেঞ্জ, সকল কিছু চেঞ্জ করার অপশন থাকে।
ওয়েবসাইট থাকলে দিতে পারেন, না থাকলে নাই, ধরেন নেক্সট। পুট ইউর বিজনেস অন দিস ম্যাপ, ওকে, দেন আমরা এখানে কন্টিনিউ। আচ্ছা, আমরা কি টিপস পেতে চাই কিনা, এগুলো আমরা টিক মার্ক দিয়ে কন্টিনিউ করে দেবো। আচ্ছা, এখন বলতেছে যে তুমি ভেরিফাই করে নাও, সিলেক্ট দ্য ওয়ে টু গেট ভেরিফাইড। কীভাবে করা যাবে, একটা হলো বিজনেস ভিডিও দিয়ে, আর একটা হলো আগে ছিল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই অপশন, বিজনেস ভিডিও আর ফোন নাম্বার। আর এই দুটোর আরও আগে ছিল হচ্ছে ওই যে আপনি যে লোকেশনটা দেবেন ওই লোকেশনে গুগল সিটি পাঠাবে, ওই সিটির মধ্যে একটা কোড থাকে, সেই কোডটা দিয়ে সাবমিট করলে ভেরিফাই হয়। এখন এটা গুগল সহজ করছে। এখন বলতেছে বিজনেস ভিডিও। আগে ছিল ফোন নাম্বার, আমাদের ওই যে আমারটা যখন ভেরিফাই হয়েছে আর কি, তখন ফোন নাম্বার ছিল। এখন কিন্তু সেই সুযোগ নেই, এখন হলো বিজনেস ভিডিও। এটা যেটা করতে হবে, আপনি কিন্তু এখানে ভিডিও আপলোড করার কোনো জায়গা নেই, আপনাকে এটা ফোন দিয়ে করতে হবে। ফোনের মধ্যে বিজনেস ভিডিওতে ক্লিক করলে ক্যামেরা অন হয়ে গেল। এখন আপনি কী করবেন, আপনার অফিস বা দোকানের সামনের ভিডিও করবেন, আপনার যে রাস্তাটা আছে সেই রাস্তা ভিডিও করবেন, ভিতরে যে ভিডিও করবেন দিয়ে আপলোড করে দিতে হবে। তাহলে গুগল এটা চেক করে ভেরিফাই করে দেবে। আর না, আমি পরে ভেরিফাই করবো, সেক্ষেত্রে ভেরিফাই লেটার, যে আপনাকে সব কিছু করি তারপর পরে ভেরিফাই, এটা পরে ভেরিফাই করার অপশনও আসবে। অ্যাড বিজনেস আওয়ার, বিজনেস কখন অন থাকে কখন অফ থাকে সেটাও আপনি দিতে পারবেন। যদি 24 ঘন্টা খোলা থাকে সেটাও করা যাবে, 24 ঘন্টায় খোলা, 24 আওয়ার্স, ঠিক আছে। এইভাবে কখন ইয়ে থাকে সেটা আপনি এখানে করে দিতে পারবেন। এটা ক্লায়েন্টের কাছে আমরা শুনে নেব। নেক্সট, এখানে আবার ওই যে বিজনেসের ডেসক্রিপশন 750 ক্যারেক্টারে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ধরেন আপাতত রিসিভ করে গেলাম। অ্যাড ফটোস অফ ইউর বিজনেস, আপনার বিজনেসের এই যে এক্সাম্পল দিচ্ছে যে যদি ডেলিভারি বিজনেস হয় তাহলে এই ধরনের ফটো দিতে পারো, যদি সেলুন বিজনেস হয় তাহলে এই ধরনের, মানে আপনার শপের ভিতরে বাইরে প্রোডাক্টের ছবি, প্রোডাক্ট গ্যালারির মধ্যে রাখা আছে সেখানকার ছবি, বিভিন্ন কয়েক ধরনের আইটেমের ছবিগুলো নিয়ে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। এখানে একাধিক ছবি দেওয়া যাবে। সিলেক্ট ফটোতে ক্লিক করে তাহলে আমি একটা ফটো দিয়ে দিলাম, দেখে যেটাই আসে সামনে। পাবলিক তো এই নাম লিখে তো আর সার্চ দিবে না নাকি। এখন বলতেছে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট, আপনি অ্যাডভার্টাইজ করতে পারেন আপনার গুগলের বিজনেসের জন্য। আমরা অ্যাডভার্টাইজ করবো না, আমরা স্কিপ করে গেলাম, স্কিপ। ইউর বি ভিজিবল। আচ্ছা, এখন বলতেছে যে তুমি যা কিছু এডিট করলে সেগুলো ভিজিবল হবে ভেরিফাইড হওয়ার পর। আর আমরা এখানে কন্টিনিউ করি, দিলে আমাদের ভেরিফাইড এই অপশানে নিয়ে আসবে। এখন এই হলো আপনার এই যে গুগল মাই বিজনেসটা আপনি ম্যানেজ করার পার্টে চলে আসলো, ঠিক আছে। এই যে এডিট প্রোফাইল, এখানে এসে আপনি এডিট করতে পারবেন। ওই যে বললাম না, ওই যে নাম চেঞ্জ হয়ে গেছে, বিজনেসের নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ করা যাবে। তখন ক্যাটাগরি চেঞ্জ, ডেসক্রিপশন, ওপেনিং ডেটটা দিয়ে দেবেন, বিজনেসটা কবে শুরু হয়েছে সেটার ডেটটা দিয়ে দেবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট, সোশ্যাল প্রোফাইল যা আছে সেগুলো সব দিতে পারবেন, ইউটিউব, গুগল, হ্যাপি সব দেওয়া যাবে। তারপর লোকেশন চেঞ্জ হলে যে লোকেশন সব কিছু করা যাবে, সব কিছু চেঞ্জ করা যাবে। ওপেনিং আওয়ার্স বিজেপি চেঞ্জ হলে খুব সুন্দর সিস্টেম আর কি। তারপরে রিভিউটা হচ্ছে যে আপনার কাস্টমার আপনার সব থেকে সার্ভিস নিয়ে গেছে কিন্তু সে আপনার ফিডব্যাক দিতে মনে নাই, এখন আপনি তাকে আবার রিভিউ দেওয়ার একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন। রেড রিভিউতে ক্লিক করেন। রেড রিভিউতে ক্লিক করার পর এটা আমি করতে গেলে আবার কি করতে হবে, ভেরিফাইড করতে হবে। এটা আমি একটা বিজনেসে যাচ্ছি যেটার নাম হলো সিনেমন কর্পোরেশন। এই সিনেমন কর্পোরেশন বিজনেসের মালিক হচ্ছে বাংলাদেশের কিন্তু থাকে থাইল্যান্ডের কর্পোরেশন। ইনি হচ্ছে আমাকে এনার এই বিষয়ে সম্পর্কে একটা মজার ঘটনা হচ্ছে, আগে আমরা যখন কাজ করতাম ফাইবারে তখন হচ্ছে ছিল বায়ার রিকোয়েস্ট ছিল। তো এই যে এনার যে যিনি বিজনেসের মেন মালিক, ওনার ফ্রেন্ড হলো বিজনেসটাকে পরিচালনা করে। তো উনি ফাইবারের মধ্যে বায়ার রিকোয়েস্ট দিল যে আমার বিজনেসের লোকেশন এই যে আইকনটা যেটা আছে এটা ওর এক্স্যাক্টলি ওর বিল্ডিংয়ে না হয়ে আর একটা বিল্ডিং হয়ে আছে। তো বাইরের মানুষগুলো কিন্তু এই বিষয়গুলো খুব বেশি ফলো করে, কারণ আমাদের যেভাবে আমাদের বাংলাদেশ আর ইউরোপ তো এক না, বা থাইল্যান্ড তো আর এক না, ওখানে তো বিল্ডিংয়ের উপর বিল্ডিং, ওখানে এক্স্যাক্টলিভাবে চেনা যায় না। তখন মানুষ কিন্তু এই বিষয়গুলো বেশি ফলো করে। তো ক্লায়েন্টের কাজ ও বায়ার রিকোয়েস্ট দিয়েছে যে আমার
আইকনটা আমার এক্স্যাক্টলি আমার বিল্ডিংয়ে নিয়ে দিতে হবে আর কি, এটাই তার রিকোয়ারমেন্ট। আমি তো রিপ্লাই করছি, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার পর সে আবার করলো কি, ও আবার মনে মনে খুঁজতেছিল যে বাংলাদেশে কোনো একজন ভাইয়ের দ্বারা কাজটা করাবে, তাহলে হবে কি সুবিধা কি, কমিউনিকেশনটা একটা খুব সুন্দর হচ্ছে। আমার ওই এক্স্যাক্টলি এবং বিষয়টা ভালো বলতে পারবে, আমি বুঝতে পারবো, আমার বিষয়টা ভালো বুঝতে পারবে, এটাও সুবিধা। তারপরে ও করলো কি দেখেন, যে যখন দেখতেছে বাংলাদেশ থেকে আমি রিপ্লাই করলাম, তো আমার ও তো করলো, পরে আমার ওই ফাইবারের নাম দিয়ে ফেসবুকে দিয়েছে সার্চ দিয়ে সে আমার ফেসবুক আইডি পাইছে, আমার ফেসবুক আইডি আমার ফোন নাম্বার দেওয়া ছিল, সেই ফোন নাম্বারে আমাকে ডিরেক্ট কল দিছে, দিয়ে আমাকে সরাসরি বলতেছে আপনি একটু আগে ফাইবারে বায়ার রিকোয়েস্ট যে রিপ্লাইটা করলেন উনি বলতেছিলাম। আমি তো একদম অবাক হয়ে গেলাম যে এ কেমনি সম্ভব। পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নাম্বার পেলেন কোথায়, পরে উনি বললো এভাবে, ওনার বাসা হলো ঢাকায়। তো এনার আসলে খুব ভালো মানুষ ছিল উনি, মানে ওই ম্যাপ এই আইকনটাকে চেঞ্জ করতে এক্স্যাক্টলি ওই লোকেশনে দিতে যে আমাকে $30 দিছিল, 30 কি $25 আমাকে দিছিল, এবং সেই অর্ডারগুলো আমি $5 করে নিয়েছিলাম। মানে ওই সময় আমরা তো বুঝতাম যে ফাইবারের মধ্যে যত রিভিউ হবে এই গিকটা তত উপরের দিকে যাবে, মানে র্যাঙ্কে আসবে, মানে একটা ইমপ্রেশন বাড়বে। তো এই সুযোগটা আমি ওনার দ্বারা কাজে লাগাইছি। আর একটা বিষয় ছিল রিভিউ, এখানে আরও রিভিউ ছিল, বিজনেসটার এখন সম্ভবত আর নেই, মানে রানিং নেই। আর 2টা করে রিভিউ $5, 2টা করে রিভিউ $5, আর ওই $5 করে ফাইবার অর্ডার দিত। ওই খুব উনি করছে আমাকে, ওনার অ্যাক্সেসটা আমার কাছে এখনও আছে জিমেলে। সেই সিনেমন কর্পোরেশনে যদি আমরা যেতে চাই তাহলে যেটা করতে হবে, মেলটা চেঞ্জ করতে হবে, এতটুকুই করতে হবে শুধু। তো এই ভদ্রলোক ঢাকাতে আসার সময়, ঢাকাতে যে সময় আসছিল আমাকে সব ফোন দিয়েছিল যে আপনি চাইলে আসেন, আপনার সাথে মিট করি ঢাকায়। তারপরে আর যাওয়া হয়নি। সিনেমন কর্পোরেশন, ওনার বিজনেস হলো ফলমূল বিক্রি করে, শাকসবজি, ফলমূল এগুলো বিক্রি করে, করে তোমার ডেলিভারি সার্ভিস। এই যে আপনার সিনেমন কর্পোরেশন, বিজনেসটা সচল নেই। এই যে আমরা এখান থেকে ওনার যদি দেখতে চাই যে চেঞ্জ করতে পারি, যে রেড রিভিউ থেকে আপনি কাস্টমারের কাছ থেকে রিভিউ নিতে পারেন। আমি একটা রিভিউ দিয়েছিলাম আমার জিমেল থেকে, আছে কি না এই রিভিউগুলো আমারই দেয়া। কারণ বাইরের দেশগুলোতে মানুষ কিন্তু কি বিজনেস কারো কাছ থেকে প্রোডাক্ট সার্ভিস নিতে যে ও আগে করে, মানে পাবলিক ওরা রিভিউ দেখে, ওরা যে মানুষ রিকমেন্ড করে কি না এনাকে, এই জন্য ওরা কিন্তু রিভিউটাকে খুব বেশি প্রাধান্য দেয়। এই যে ইনি কন্টেন্ট রাইটার, এই ভদ্রলোক মুস্তফা সাকিব, না আমার পরিচিত ছিল ওই সময়, অনেক আগে। তো এগুলো দেখেন 2020 সালের ঘটনা। তো ওনার দ্বারা আমি রিভিউ নিয়েছিলাম আর কি, ওনাকে বলছিলাম ভাই একটা রিভিউ দেন। কারণ এখানে তো আপনি কীভাবে রিভিউ নেবেন, যখন কাস্টমার আপনাকে রিভিউ দেয়নি কীভাবে নিতে পারেন, এই যে গেট মোর রিভিউসে ক্লিক করে আপনি এই যে লিঙ্কটা আপনি ক্লিক করে আপনি যে কাস্টমার আপনাকে রিভিউ দিতে ভুলে গেছে তাকে আপনি পাঠিয়ে দিতে পারেন, দেন সে আপনার রিভিউ দেবে আপনার প্রোডাক্টের উপর। তারপর হচ্ছে ফটো, যদি আপনার নতুন কোনো প্রোডাক্ট আসে সেগুলো যদি পরিবর্তন করার প্রয়োজন হয় বা নতুন প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, সেভাবে এইভাবে করতে পারেন। এগুলো কিন্তু পোস্টের মতো, যেমন ফেসবুকে পোস্ট দিলে সেগুলো দেখা যায় না, সেমভাবে কিন্তু এখানেও আপনি একটা প্রোডাক্ট পোস্ট দিতে গেলে আপনার ডেসক্রিপশন সব কিছু লেখার অপশন থাকে, এগুলো আপনি দিতে পারবেন এভাবে। পারফরমেন্স আপনি দেখতে পারবেন যে কতজন মানুষ এই গুগল মাই বিজনেসে এসে আপনাকে ওয়েবসাইটে ক্লিক করছে, এই দেখেন ভিজিট করছে কতজন। লাস্ট জুলাই 24 থেকে ডিসেম্বরের 24 পর্যন্ত 387 জন এই গুগল মাই বিজনেস ভিজিট করছে। কল, আপনার যে ফোন নাম্বার দিয়েছেন সেখানে যদি কল দেয় তাহলে এই কলে এখানে দেখাবে, ঠিক আছে। ডিরেকশন, মানে কতজন পাবলিক ডিরেকশন বাটনে ক্লিক করে আপনার বিজনেসে গেল, মানে আপনার অফিসে চলে গেছে, সেটাও এখানে দেখায়। খুব সুন্দর একটা সিস্টেম। আপনার গুগল মাই বিজনেস থেকে কতজন মানুষ ওয়েবসাইটে ক্লিক করছে সেটাও দেখায়।
তাহলে গুগল বিজনেস এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস বিজনেসের জন্য। অ্যাডভার্টাইজ আপনি এখান থেকে গুগল অ্যাডস অন করতে পারবেন। ফুড অর্ডারিং, বিজনেসটা যেহেতু ফুড ক্যাটাগরির, যেখান থেকে যদি আপনি অর্ডার দিতে চান সেটা এখান থেকে দেওয়া যাবে। এডিট প্রোডাক্টের পরিবর্তন ঘটালে আপনি এখান থেকে প্রোডাক্টের নতুন কোনো প্রোডাক্ট আসলে সেগুলো আপনি আপলোড করতে পারবেন, এই সিস্টেম। তারপরে হচ্ছে এই হলো বিষয়, এখানে এইভাবে দেখাবে ওর পাবলিকদেরকে, এই রিভিউগুলো এখানে দেখতে পাবে তারা। এই যে পোস্ট, অ্যাডে পোস্ট, এই যে বললাম না ফেসবুকের মধ্যে পোস্ট দেওয়া যায়, আপনি পোস্ট দিতে পারবেন, আপনার ফেসবুক ইনস্টাগ্রামগুলো দেখা যাবে। এখন আপনি এটা ক্লায়েন্টকে কীভাবে অ্যাক্সেস দিবেন? আপনি আপনার জিমেলে করলেন, এখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে না? ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দেবো কীভাবে? এই যে আমরা এই থ্রি ডটে ক্লিক করি, এই যে বিজনেস প্রোফাইল সেটিং, এখানে চলে যান। বিজনেস প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে আপনি এই যে পিপল অ্যান্ড অ্যাক্সেস, এখানে আপনি ক্লিক করে এই যে আমাকে দিয়েছে হলো ম্যানেজার, এই যে এই ভদ্রলোক, হ্যাঁ এই যিনি হলো ওনার ফ্রেন্ড, যিনি আমাকে কাজ দেয় আর কি। এনার সাথে আমার ফেসবুকেও কানেক্টেড ছিল, আমার ফেসবুক আইডিটা, আগের যে ফেসবুক আইডিটা ছিল সেটা আর আমার এখন নাই। কিন্তু এই ভদ্রলোকের পরেই আমার ডিল হয়েছিল কি জানেন, যে উনি এসিওর কাজ নেবে। আমি আগে তো এসিওর কাজগুলো করতাম, এসিওর কাজ নেবে, এসিওর কাজ আমাকে দেবে, ওইখানে উনি মিডিয়া বায়ার হিসেবে কাজ করবে। উনি ধরেন $500 নিছে, আমাকে দিবে 300, উনি খাবে 200, এই চুক্তিও হয়েছিল, বুঝছেন। তারপরে আসলে বাট মানে কাজ আসলে একটা কাজও ওনার সাথে এই এসিওর কাজ করা হয় নাই, কারণ আসলে কি এই ধরনের পাবলিকের সাথে আপনি ভাই মানে বাংলাদেশি পাবলিক তো আপনি সমস্যায় পড়বেন বহুত। আর যেহেতু পাবলিক বোঝে না এসিও, এখন ওই আমাকে ওর যে ক্লায়েন্ট ওর কাছে শুনে আমাকে ফোন দেবে, আমার কাছে ডিটেলস শুনে এবার ওকে জানাবে, এগুলোর মধ্যে খুব কিন্তু মানে জড়তা একটা কাজ করবে এবং খুবই বিরক্তিকর হবে। এই জন্য আমি ওনার সাথে এই প্রজেক্টে যাইয়ে নেই, কারণ উনি যদি এসিও জানতো না তাহলে কিন্তু সুবিধা হতো, উনি কাজ নিত আমাকে দিত, আমি করতাম। কিন্তু উনি যেহেতু জানে না, তাহলে এই বিষয়টা পরিচালনা করাটা খুব কঠিন একটা বিষয়, ঝামেলা হবে। এই জন্য পরে আর এসিওর কাজও দিলে আমি নিয়ে নেই। তো এই হলো ভদ্রলোক। তাহলে আপনি অ্যাক্সেস দিবেন কীভাবে? ওই যে আমি তো দেখালাম, তাই না, এখান থেকেই দিতে হবে, এই যেখানে এসে আপনাকে অ্যাক্সেস দেওয়া লাগবে। কিন্তু আমি এটা দেওয়ার অপশন নাই কেন? কারণ আমি তো ম্যানেজারে আছি, আমি তো ওনার না। আমি ওনার থাকলে আমি এই যে এখানে ক্লিক করে অ্যাক্সেস দিতে পারবো। ওই সেমভাবে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিবে, ক্লায়েন্টের জিমেল অ্যাক্সেস দিবেন, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলেই হয়ে গেল, বাস। এই এতটুকুই গুগল বিজনেসের কাজ। আর আপনি যদি নতুন কোনো প্রোফাইল ক্রিয়েট করতেছেন, এই যে আবার একটা প্রোফাইল ক্রিয়েট করা যাবে, এই বিষয়গুলো এখানে আর কি। আর ভেরিফাইড যে বিষয়টা, ওই যে ভিডিও দিয়ে ভেরিফাই করে দিতে হবে। এই যে নিচের দিকে আসেন, নিচের দিকে এটা তো ভেরিফাইড বিজনেস, এখানে আর ওই অপশনটা নাই। আপনার যদি এই যে এই ক্ষেত্রে আমার পাবো, এই যে গেট ভেরিফাইড, এখানে ক্লিক করে ওই আপনাকে আবার ওই এই লোকেশনে নিয়ে আসলো। দেন ভিডিও দিয়ে এটা ফোন দিয়ে করতে হবে আর কি, ফোন দিয়ে ভেরিফাইডে করে ফেলতে হবে। এই হলো গুগল বিজনেসের কাজ। এখন এই কাজটুকু করে আপনি চলে যাবেন ওয়েবসাইটের অন পেজের মধ্যে। আগামী ক্লাস হবে আমাদের, আমরা ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমরা পেজকে এসইও করব, এইটা আমরা আগামী ক্লাসে দেব। আর আগামী ক্লাসে ক্লায়েন্ট হ্যান্ডিং তাহলে পরে দিই না, আর ক্লায়েন্ট হ্যান্ডিং শেষ হোক, এগুলো শেষ হোক, তারপর ক্লায়েন্ট হ্যান্ডিং দেই। আর ফাইবারের বিষয়গুলো খুব দ্রুত এগুলো ক্রিয়েট করেন আর কি। অন্তত ফাইবার প্রোফাইলটা ক্রিয়েট করে সেট আপ করে একটা গিগ অন্তত দেন, কারণ একটা গিগ যখন আপনার দেওয়া শেখা হয়ে যাবে না, তখন বাকি গিগগুলো আপনি 1 মাস পরেও দেন, তাতে সমস্যা নেই, পরে আপনি নিজে করতে পারবেন। কিন্তু একটা গিগ আপলোড করা অবধি, পাবলিশ করা অবধি আপনার মধ্যে অনেক বিষয় থাকবে আর কি। এগুলো সলভ করে নেন যত তাড়াতাড়ি সম্ভব। আপা আপনার কী খবর? গিগ ঠিক দেননি, ফাইবার এখন করেননি এখনো? এগুলো বন্ধ পাচ্ছেন। এসইও টপিক তো আপনারা বাধাই দিয়েছেন বলা যায়, মানে ম্যাক্সিমাম মানুষ তো এসইও টপিক বাদ, খালি আসতেছেন এসইও ক্লাস হচ্ছে দেখে আসেন, যাবো। তার মধ্যে উনি আসে তো ওই জন্য উনি হাসলো, মানে শুনে হাসি দিয়েছে আর কি। তাহলে এই সময়গুলো আপনারা এটা কাজে লাগাবেন না, ফাইবারটা ক্রিয়েট করেন, সেট আপ করেন। হ্যাঁ যে দেখি কই দিয়েছেন, আমার টেলিগ্রামে না অফিসি টেলিগ্রাম? ইউটিউব, হ্যাঁ করেন। যদি যে অপশনটা বললাম না, আপনি ইউটিউবে দেন ভালো হবে, কারণ আপনি থাম্বনেল ডিজাইন থেকে সবই তো করতে পারেন। এটা আপনার জন্য ভালো একটা অপরচুনিটি হবে। ইউটিউবে একটা দিতে যাচ্ছে গুগল অ্যাড, হ্যাঁ ফেসবুক খুব প্যারা। কারণ আপনার কাছে একটা ইউটিউব চ্যানেলের বায়ার আসলে এসইও তো মাস্ট বি তার করে দিবেন, থাম্বনেল করে দিবেন,
তা আর গুগল অ্যাডস দিতে চাই তাহলে সেটা করতে পারবেন। এসইওটা যদি আমরা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি মানে গুগল এসইওটা তারপরে ফুল প্যাকেজ শুরু করব। কি নাম আপনার? ভাই একটা ওয়েবসাইট করতে যাচ্ছি। আমি না ওয়েবসাইট, তাহলে কি ইয়ে লাগবে, মানে ডেভেলপার লাগবে? আমাদের জাহিদের সাথে পরিচয় আছে কি আপনার? বলতে এমন একটা ওয়েবসাইট যদি আমি সার্ভিস বিক্রি করতে পারবো। সার্ভিস আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন কিনা? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস তাহলে কি জাহিদের, করতে অসুবিধা হবে না? হ্যাঁ এই যে তোমার জাহিদের সাথে পরিচয় আছে? কোন জায়গায়? আমি তো টেলিগ্রাম গ্রুপে জাহিদের নাম্বার দিয়ে রাখবো, এখন ওয়েব ডিজাইনার তো, আচ্ছা তাহলে ওইটা করতে হবে। তাহলে ওর সাথে কথা বলে ধরেন একটা সার্ভিস ওয়েবসাইট হবে, ওটার মধ্যে তিনটা পার্ট করব। গ্রাফিক্সের পার্ট একটা, এসইও পার্ট একটা, ডিজিটাল মার্কেটিং এর একটা। ক্লায়েন্ট যখন কিছু চাবে পোর্টফোলিও, সেটা ভালো সুবিধা হবে। এইটা না ভাই আপনি ঠিক আছে। ভিডিও দেখে কালকে কি ইয়ে করছি আর কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ কালকে কিন্তু ক্লাস হবে। হ্যাঁ কালকে তো ক্লাস আছে, আজকে তো হ্যাঁ 4টায়, আজকে তো 4:30। আজকে শুরু হবে। তাহলে আপনি এটা কি করেন, আই উইল রান ওয়েবসাইটের মধ্যে না একটা ওই ওয়েবসাইটে একটা পেপার লেখা আছে। এবার যখন রাখবেন, আমি এমন একটা মানে আমি ধরো 6 মাস বা 1 বছর সময় দিতে যাচ্ছি, কিন্তু আমি এমন একটা সিস্টেম বের করব, আমার ওয়েবসাইটে আসবে, আমাকে পেমেন্ট দিয়ে দেবে। হ্যাঁ করা যাবে বাইরের তাইলে দেশে, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। তা সেক্ষেত্রে তো পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ এটা একটু হেল্প করি। পেপাল অ্যাকাউন্ট তো ওখানে অ্যাড হবে না? হ্যাঁ জুম টু বিকাশ, সরি জুম না তো কি ঠিক জুম না হ্যাঁ 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 জুম ওটারই হবে? জুম টু বিকাশ। এখন ক্লায়েন্টে যদি জুম থাকে, জুমটা আসলে কোন দেশের জন্য? যে দেশে পেপাল নাই ওই দেশের জুম। ইন্ডিয়ান পেপার ইউজ আছে, ইন্ডিয়ান পেপার যদি ইউজ করি সমস্যা নাই তো। তাহলে টাকা তুলবো কেমন করে? ইন্ডিয়ান পেপার যদি হয় বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা যাবে? সেটা তো যাবে। সেটা তো যাবে না, ওই ইন্ডিয়াতে পাবলিক টাকা কাছে নিবে। এখন আপনি বর্তমান আমার কাছে, অবস্থায় আমি ইন্ডিয়া থেকে টাকা আমি আনতে আপনাকে গরিবই যাবে। আমি আপনাকে পেপাল হেল্প করতে পারবো। এটা ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট পাঠাবে, এই যে পেপালের অ্যাড্রেস দিলাম, আপনি পেমেন্ট আসলো। আপাতত ওইটাই কিন্তু এই যে যাবে। লিঙ্কিংতে যে বিষয়টা, এটা ও তো করতে দিবে না, বুদ্ধি নেই। ওটা বুদ্ধি নেই, আপাতত এতটুকু ওইটাই করতে করে। হবে। হ্যাঁ এখন তো ইন্ডিয়ান পেমেন্ট আনাই যাবে না, বলেন ভাই ব্যাংক যদি এখন চার্জ করে কি এগুলা তখন কি আছে? I will run Shoaib Facebook ads campaign management and Instagram advertising marketing. হ্যাঁ চলবে টাইটেল ডিজিটাল মার্কেটিং, সাবস্ক্রাইবার মার্কেটিং, সার্ভিস টাইপ অ্যাডস, ঠিক আছে সার্ভিস টাইপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এত বড় নিবে না, 19 ক্যারেক্টারের উপরে নেয় না, এখানে এসটা বাদ যাবে আর কি। হ্যাঁ অ্যাড ক্যাম্পেইন, না আমি নিতে চাই না। ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম, কি অবস্থা? একটা যে কোনো একটা সার্ভিস। আচ্ছা এটা হলো ডেসক্রিপশন। আর ইউ রেডি ফর অ্যাডস, এখানে আপনি ওই যে মানুষের কপি করছেন না, কপি করে নিয়ে এসে হুবহু লাগছেন। তেইশ তো রাখা যাবে না, এখন হলো 25 সাল আসতেছে, এখন আপনি 24 দিবেন না, সরাসরি 25 দিবেন, কারণ আর 2 দিন পরেই তো 25 পড়ে গেল। হ্যাঁ ডিসেম্বর তো শেষ। I will do can set up ads manager optimization আচ্ছা type of ads create ঠিক আছে একই ধরনের এগুলো 1 2 3 4 5 এভাবে ইয়ে দিয়ে দিও। টেকনিক্যাল সাপোর্ট নাকি টেকনিক্যাল সুপার মানে সাপোর্ট হবে। ঠিক আছে পরে প্যাকেজ প্যাকেজ এড করা আলাদা অপশন আছে না, এটা করে দিন। রেডি করতে হবে। তা আপনার একটা গিগ মোটামুটি আপনার রেডি হয়ে গেছে, তাহলে আপনারা কি করলেন? দুইটা আপনি করছি, আমি আরেকটা করছি এসইও যেটা ভাই কই ওই যে রেজাউল ভাই, উনি তো মোটামুটি এখন দেখি অ্যাক্টিভ হচ্ছে না, শেষ আমি বললাম আপনি ফ্রি থাকবেন এই সময়। আজকে ক্লাস 32। ঠিক আছে।